আজ শুরু করি একটা অদ্ভুত তথ্য দিয়ে। 2011 সালে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এসেছিল। 2012 সালে এক পাকিস্তানি আইএসআই গুপ্তচর এই বাংলায় ঢুকেছিল নেপাল সীমান্ত দিয়ে। সেই খেলা 2012 সাল থেকে চলতে চলতে ফাইনালি 2026-এ এসে শেষ হলো। ভবানন্দের লীলা সাঙ্গ হলো 26-এ এসে, যখন বেঙ্গল এসটিএফ আজ সকালে এক পাক গুপ্তচরকে অ্যারেস্ট করলো হাবড়া থেকে এবং আরেক পাক গুপ্তচরকে অ্যারেস্ট করলো এই খাস কলকাতার তপসিয়া থেকে। দুজনের মধ্যে কোনো যোগসূত্র আছে কি? আলবত আছে। কারা এদের নিয়ে এই গোটা অপারেশন প্ল্যান করেছিল? এই রানা রফ ওরফে ওয়াহাব আলম ওরফে আরো একাধিক নাম রয়েছে এই পাক আইএসআই গুপ্তচরের। তার হ্যান্ডলার কারা? আজ ধ্রুব সত্যে এই সমস্ত প্রশ্নের উত্তর দেব। নমস্কার, গুড ইভিনিং। আমার নাম ইলমাস সৈয়দ আর আপনারা দেখছেন রাষ্ট্রিক্স ধ্রুব সত্য। প্রথমে শুরু করা যাক গত 6 মাসের একটা হিসেব দিয়ে। তথ্য বলছে গত 6 মাসে গোটা বাংলা থেকে 7 জন জঙ্গি সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের কারো লিঙ্ক আছে আইএসআই এর সঙ্গে, কারো লিঙ্ক আছে একেবারে জেশ এ মোহাম্মদের সঙ্গে, কেউ কেউ আবার বাংলাদেশের অনেক আউটফিটের সদস্য। এরা কারা এক এক করে দেখুন। তারা প্রথম ফেব্রুয়ারি 2026 মুর্শিদাবাদ থেকে গ্রেফতার করা হলো জুহাব কিংবা জুহাব শেখকে। এই জুহাব শেখ সে একাধিক সিম কার্ড নিয়ে আসতো, ভারতীয় সিম কার্ড নিয়ে আসতো, যে সিম কার্ডগুলো ব্যবহার করে পাকিস্তান এবং অন্যান্য অনেক দেশে লুকিয়ে থাকা পাকিস্তানি গুপ্তচরদের সঙ্গে এই জঙ্গিরা কথোপকথন করত কিংবা ইনফরমেশন আদান প্রদান করত। দ্বিতীয়, সুমন শেখ বহরমপুরে, মুর্শিদাবাদের বহরমপুর থেকে একে গ্রেফতার করা হয় ফেব্রুয়ারি 2026-এ। এর ডাইরেক্ট যোগসূত্র রয়েছে জুহাব শেখের সঙ্গে। কানাঘুষো যেটা শোনা যায়, এখনো পর্যন্ত যা অভিযোগ, জুহাব শেখকে ওটিপি দিত এই সুমন শেখ। অর্থাৎ জুহাব শেখ যে যে সিম কার্ড নিয়ে আসতো সেই সমস্ত সিম কার্ডের যে ওটিপি রেজিস্ট্রেশন লাগে বিভিন্ন এনক্রিপ্টেড অ্যাপ ব্যবহার করার সময়, সেই ওটিপি প্রদান করত এই সুমন শেখ। ফেব্রুয়ারির পর প্রায় 2-3 মাস কোনো রকম নাড়নচড়ন নেই। মাঝখানে বাংলায় ইলেকশন হলো। 2011 সালে আসা তৃণমূল কংগ্রেস সরকার থেকে চলে গেল, নতুন দল সরকারে বসলো, শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হলেন। আমরাও ভুলে গেলাম ফেব্রুয়ারি মাসে এই 2 গুপ্তচর কিংবা এই 2 জঙ্গি সন্দেহভাজনের গ্রেফতারির কথা। কিন্তু 31শে জুলাই 2026 আবার টনক নড়ল আমাদের। বেঙ্গল এসটিএফ 31শে জুলাই 2026 হামিম মন্ডল বলে এক ব্যক্তিকে পূর্ব বর্ধমান থেকে গ্রেফতার করে। বর্ধমান বলতেই হঠাৎ কেমন কানে লাগলো না? এই বর্ধমানে একটু ফিরে যান। 2024, মাফ করবেন, 2014 সালে। 2014 সালে বর্ধমানের খাগড়াগড় বিস্ফোরণ মনে আছে? এনআইএ তদন্ত করতে এসেছিল, একাধিক জঙ্গি মডিউলের কথা শোনা গিয়েছিল। কি হলো সেই সব মডিউলের? আসবো আজকের আগামী 20 মিনিটে এই সমস্ত মডিউলের কাচ্চা চিট্ঠা, ক্লিন চিট, যা আমরা সারা দিনের ইনভেস্টিগেশনে পেয়েছি, সেই সমস্ত ক্লিন চিট আপনাদের সামনে রাখবো। ফিরে আসি 31শে জুলাই 2026। হামিম মন্ডলকে জেশ এ মোহাম্মদ জঙ্গি গোষ্ঠীর সন্দেহভাজন জঙ্গি হিসেবে চিহ্নিত করে তাকে গ্রেফতার করা হলো। তার সঙ্গে পাকিস্তানের আইএসআই এবং পাকিস্তানের একাধিক মিডলম্যানের যোগসূত্র আছে, এমনটা সন্দেহ করেছিল বেঙ্গল এসটিএফ এবং তদন্তকারী গোয়েন্দারা। তারা এও সন্দেহ করে যে এই হামিম মন্ডলকে ব্যবহার করে কলকাতা এবং বাংলার বিভিন্ন জায়গায় সার্ভেলেন্স চালাচ্ছে পাক গুপ্তচরেরা, এবং বিভিন্ন পলিটিক্যাল ফিগারকে, এমনকি খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে টার্গেট করা হচ্ছে এই হামিম মন্ডলকে ব্যবহার করে। তারপর 1 আগস্ট, ঠিক তার পরের দিন আবার গ্রেফতারি, এবার হামিম মন্ডলের বান্ধবী অর্পিতা সরকারকে। তাকে গ্রেফতার করা হলো ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ থেকে। সে পালিয়ে গিয়েছিল, সে কলকাতায় থাকেনি, সে বাংলায় থাকেনি, সে ঝাড়খণ্ডে পালিয়ে গিয়েছিল। ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ থেকে তাকে গ্রেফতার করা হলো। এবং ঠিক সেই জ্যোতি মেহরোত্রা, রেড ফোর্ট কেসের পর যে জ্যোতি মেহরোত্রার কথা বারবার উঠে এসেছিল, ট্রাভেল ব্লগার, সোশ্যাল মিডিয়া ব্যবহার করে যে তথ্য প্রচার করত, পাকিস্তান এমবাসির একাধিক অফিসারদের সঙ্গে যার যোগসাযোগ ছিল, ঠিক তেমনি এই অর্পিতা সরকারও হামিম মন্ডলের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়িয়ে হামিম মন্ডলের হয়ে হানি ট্র্যাপিং এর কাজ করত। হানি ট্র্যাপ করত মানে মানে গভীর মধুর সম্পর্ক স্টাবলিশ করে অনলাইনে ফেক প্রোফাইল বানিয়ে নিজের মহিলা হওয়ার সুবিধেকে কাজে লাগিয়ে
বিভিন্ন অফিসারকে, বিভিন্ন আধিকারিককে, বিভিন্ন লোককে, যারা তার টার্গেটের আশেপাশে ঘোরাফেরা করে, তাদেরকে ভুলিয়ে ভালিয়ে ফুসলিয়ে তথ্য নিত, যে তথ্য সরাসরি সে পাচার করত হামিম মণ্ডলের কাছে। তারপর 3রা অগাস্ট এই একই তদন্তের কানেকশনে গ্রেফতার করা হলো আদিত্য সিং ওরফে রাজুকে হাওড়া থেকে। এই রাজু হামিম মণ্ডলকে সাপোর্ট দিত, এমনটাই উঠে এলো তদন্তে। অগাস্ট মাসের পর 3রা অগাস্টের পরের গ্রেফতারিটা হলো 11ই অগাস্ট। 11ই অগাস্ট কিংবা 11ই অগাস্ট রাত এবং 12ই অগাস্ট আজ সকালের মধ্যে আরেকটা গ্রেফতারি, এবং এটা সরাসরি মাথা। এই গোটা কর্মকাণ্ডের, এই গোটা চিত্রনাট্যের সবচেয়ে বড় খেলাড়ি, সবচেয়ে বড় প্লেয়ার রানা রফ ওরফে ওয়াহাব আলম, তাকে গ্রেফতার করা হলো উত্তর 24 পরগনার হাবড়া থেকে। কে এই রানা রফ, কে এই ওয়াহাব আলম? রানা রফ কিংবা ওয়াহাব আলম পাকিস্তানি নাগরিক। সে আইএসআই এর গুপ্তচর। আইএসআই এর গুপ্তচররা তাকে হ্যান্ডেল করতো, একজন নয়, পাঁচটা আইএসআই গুপ্তচর এই রানা আলম কিংবা রানা রফ কিংবা ওয়াহাব আলমকে হ্যান্ডেল করত, এবং সেই ছিল আইএসআই এর বেস অপারেশনস এর কিংপিন। 2012 সালে এই রানা রফ বাংলায় ঢোকে, কলকাতায় ঢোকে। তারপর 12ই অগাস্ট আরো একটি গ্রেফতারি। এই রানার অফের স্বীকারোক্তি কিংবা তার জবানবন্দির ভিত্তিতে এসটিএফ গ্রেফতার করলো মোহাম্মদ ইজাজকে, খাস কলকাতার তপসিয়া এলাকা থেকে। জানা গেল এই মোহাম্মদ ইজাজ সেও এক গুপ্তচর, সেও কাজ করে রানা রফের কথায়, সেও আইএসআই কে তথ্য পাচার করে, এবং শুধু তাই নয়, সে রীতিমতো সেন্সিটিভ ডকুমেন্ট বানিয়ে দিত, জাল ডকুমেন্ট বানিয়ে দিত রানা রফ আর রানা রফের পুরো নেটওয়ার্ককে। পাকিস্তানের গুপ্তচরেরা ভারতে বসে, বাংলায় বসে জাল নথিপত্র নিয়ে বহাল তবিয়তে ঘুরে বেড়াতো, এবং বিভিন্ন সিকিউরিটি স্ট্রাকচার, বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গার নথি তথ্য সংগ্রহ করত এবং মোস্ট প্রবাবলি পাঠিয়ে দিত তার পাকিস্তানি হ্যান্ডলারদের কাছে। এই বিশাল আইএসআই জাল, আইএসআই এর নেটওয়ার্ক চলতো এই বাংলায়। রানা রফ তার সেন্টারে, তার এপিসেন্টারে। আর কারা কারা জড়িত রয়েছে তা নিয়ে তদন্ত চলছে। কিন্তু গল্প এখানেই শেষ নয়, এটা তো পুরো সারমর্ম বললাম। এক একটা অধ্যায় যদি বলি না, গায়ের লোম খাড়া হয়ে যাবে। ঠিক কিভাবে এই রানা রফ ভারতে ঢোকে এবং তার অপারেশনের মোডাস অপারেন্ডি কি ছিল শুনুন তাহলে। 2012 সালে নেপাল সীমান্ত হয়ে ভারতে প্রবেশ করে এই রানা রফ। তারপর সটান বাংলা, এবং বাংলা থেকে একেবারে তপসিয়ায় কাঠমিস্ত্রি সেজে থাকতেন। কাঠমিস্ত্রি পরিচয় দিয়ে এই রানা রফ বাংলায় বসবাস করতেন। সেখানেই তার আলাপ হয় মোহাম্মদ ইজাজের সঙ্গে, যে তপসিয়ার বাসিন্দা। মোহাম্মদ ইজাজকে প্রথমে মগজধোলাই করে, তারপর মোহাম্মদ ইজাজকে এই রানা রফ রিক্রুট করে মানে তাকে তার দলে সামিল করে, এবং তারপর শুরু হয় এই দুই গুপ্তচরের গোটা বাংলায় জাল ফেলাবার কিংবা জাল ছড়াবার কর্মকাণ্ড। সেই জাল মুর্শিদাবাদ, বহরমপুর, পূর্ব বর্ধমান, এমনকি ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ, হাওড়া পর্যন্ত বিস্তৃত একটা বিশাল আইএসআই নেটওয়ার্ক তৈরি করছিল এই রানা রফ। এই রানা রফের সঙ্গে সরাসরি তপসিয়ার মোহাম্মদ ইজাজের জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে, এবং রানা রফ স্বীকার করেছে এই মোহাম্মদ ইজাজকে দিয়ে সে গুপ্তচর বৃত্তি করাতো, এবং এই মোহাম্মদ ইজাজই তার জন্য জাল নথি, জাল ডকুমেন্ট সাপ্লাই করত। রাষ্ট্রিক্স পৌঁছে গিয়েছিল এই মোহাম্মদ ইজাজ এই গুপ্তচরের ডেরায়। কি দেখলাম আমরা, দেখুন। পাকিস্তানি সন্দেহে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে ওয়াহাব আলম ওরফে ইলিয়াস রানা রফকে, এবং একদিকে যেরকম রানা রফ তাকে গ্রেপ্তার করা হয়েছে, অন্যদিকে পাকিস্তান থেকে ভারতে এসে ভারতীয় নাগরিক হওয়া বা ভারতীয়
নাগরিকত্বের প্রমাণ তৈরি করা, অর্থাৎ আধার কার্ড থেকে শুরু করে ভোটার আইডি কার্ড তৈরি করতে যিনি সাহায্য করেছিলেন, এসটিএফ আধিকারিকরা মনে করছেন তিনি হলেন মোহাম্মদ ইজাজ, তপসিয়ার বাসিন্দা। এবং এই মুহূর্তে আমরা তপসিয়াতে রয়েছি এবং সরাসরি মোহাম্মদ ইজাজের যে বাড়ি তপসিয়ায়, সেখানে এই মুহূর্তে দেখা যাচ্ছে বাইরে থেকে তালাবন্ধ রয়েছে। কিন্তু স্থানীয়রা বলছেন যে গতকাল রাত 3টে নাগাদ এই বাড়িতেই এসে পৌঁছেছিল এসটিএফ এর গোয়েন্দারা এবং তারা এই বাড়ি থেকেই মোহাম্মদ ইজাজকে গ্রেপ্তার করে। जानते ही नहीं कब लेके गया। कब पता चला आपको सुबह हम लोग को सुबह मीडिया आया तब पता चला। कि ऐसे हाँ ऐसा बात है। पूछा तो पुलिस की हाँ मेरा पापा को ले गया। এই মুহূর্তে মনে করা হচ্ছে যে একদিকে যেরকম মোহাম্মদ ইজাজকে ব্যবহার করা হয়েছিল, যে তার মাধ্যমে বিভিন্ন ডকুমেন্টস তৈরি করার পেছনে, অন্যদিকে যারা সাধারণ মানুষ তারা বলছেন মোহাম্মদ ইজাজ তিনি সাধারণ মানুষ, প্রতিনিয়ত যাতায়াত করেন, এখান থেকে বাইরে বেরোন, কাজে যান এবং বাড়ি ফিরে আসেন। কিন্তু প্রশ্ন হচ্ছে সাধারণ মানুষ, এবং শুধু তাই নয়, স্থানীয়রা বলছেন যে তিনি জুতোর যে কারখানা সেখানে কাজ করেন, তার স্ত্রীও সেখানে কাজ করেন, তার 2টি মেয়ে, একটি ছেলে সন্তান রয়েছে, তারাও কাজ করেন। সেক্ষেত্রে কিভাবে রানার সঙ্গে পরিচয় হয়েছিল ইজাজের, এই প্রশ্নের উত্তরই কিন্তু এই মুহূর্তে তদন্তকারী আধিকারিকরা তারা খুঁজে বের করার চেষ্টা করছেন। এবং শুধু তাই নয়, একই সঙ্গে পাকিস্তানের এই নাগরিককে কিভাবে এই বাংলায় প্রবেশ করালো, তাদের সাহায্যে সে প্রবেশ করেছিল। ইতিমধ্যে জানা যাচ্ছে যে নেপাল হয়ে 2012 সালে ভারতে প্রবেশ করেছিল সে, কিন্তু তারপরে কলকাতায় থাকা এবং কলকাতা থেকে আইএসআই এর বিভিন্ন এজেন্টদের কাছে বিভিন্ন তথ্য, ভারতীয় সেনা, ভারতীয় নৌসেনা, ভারতীয় রেলওয়েজের একাধিক তথ্য আইএসআই এর কাছে পাঠাতো এই রানার যেরকম সরাসরি আইএসআই এর সঙ্গে যোগাযোগ ছিল, মোহাম্মদ ইজাজের কি আদতেও ছিল, এই নিয়ে কিন্তু প্রশ্ন রয়েছে। আর সঙ্গে রয়েছে যে মোহাম্মদ ইজাজকে কিভাবে ব্যবহার করেছিল এই রানা। শুধু তাই নয়, এই রানা ছাড়া মোহাম্মদ ইজাজকে আরো বেশ কয়েকজনকে এরকম ভারতীয় নথি তৈরি করতে সাহায্য করেছিল। এরকম একাধিক প্রশ্নের উত্তর এই মুহূর্তে এসটিএফ এর গোয়েন্দারা তারা খুঁজে বের করার চেষ্টা করছেন। প্রায় শুভময় দাসের সঙ্গে শুভজিৎ দে, রাস্টেক্স, কলকাতা। এই তো হলো রানা রফ আর ইজাজের যোগসূত্র। রানা রফ কি একা একা কাজ করতো? আলবত নয়। রানা রফকে কারা কন্ট্রোল করতো? সরাসরি আইএসআই। একজন নয়, 5 জন হ্যান্ডলার ছিল রানা রফের। সেই অকাঠ্য প্রমাণ রাস্ট্রিক্সের হাতে। দেখুন, রফের 5 হ্যান্ডলার বসে থাকতো সুদূর নেপালে। নেপাল কিংবা কাঠমান্ডুরকে চিরকালই বলা হয় এসপিওনাজ কিংবা এই গুপ্তচর বৃত্তির ক্যাপিটাল। কোল্ড ওয়ারের সময় সিআইএ বলুন, মোসাদ বলুন, আইএসআই বলুন, কিংবা আমাদের ভারতীয় ইন্টেলিজেন্স, সমস্ত এজেন্টরা কাঠমান্ডু কিংবা নেপালের থামেল অঞ্চলে গিজগিজ করে। রানা রফকেও কন্ট্রোল করতো আইএসআই নেপালে বসে। তার অকাঠ্য প্রমাণ পাওয়া গেছে এবং কারা সেই হ্যান্ডলার সেগুলোও পাওয়া গেছে। দেখুন তাহলে, প্রথম হ্যান্ডলারের নাম কাসিফ। কাসিফ রফের হ্যান্ডলার ছিল। দ্বিতীয় হানিফ রফের হ্যান্ডলার। তৃতীয় সোহেল। চতুর্থ হ্যান্ডলারের নাম জেডির পুরো নাম কি এখনো আমরা জানতে পারিনি। এবং পঞ্চম হ্যান্ডলারের নাম হারুন সফদার। কাসিফ, হানিফ, সোহেল, জেডি, হারুন সফদার এরা সবাই হলো পাকিস্তান আইএসআই এর গুপ্তচর। এরা নেপালে বসে আছে। নেপাল থেকে সরাসরি ইনস্ট্রাকশন আসতো রানা রফের কাছে এবং রানা রফকে দেওয়া হতো তার অ্যাসাইনমেন্ট, তার কাজ। কিভাবে জানতে পারলাম আমরা? এসটিএফ কে রানা রফ নিজের জবানবন্দিতে বলেছে তার এই 5টা হ্যান্ডলারের সঙ্গে নিয়মিত যোগাযোগ থাকতো। শুধু এই নয়, যে মোবাইল ফোন রানা রফ কিংবা ওয়াহাব আলম ব্যবহার করত, সেই মোবাইল ফোন সে নেপালেই ভেঙে আসে। সেই মোবাইল ফোনকে সে নেপালে ভেঙে ধ্বংস করে তারপর ফেরে নিজের পকেটে রেখে দিয়েছিল শুধু সিম কার্ডটা। আর ওই সিম কার্ড থেকে কাসিফের প্রায় 3 থেকে 5টা হোয়াটসঅ্যাপ নাম্বার, হানিফ, সোহেল, জেডি আর হারুন সফদারদের একটি হোয়াটসঅ্যাপ নাম্বার এর খোঁজ পেয়েছে এসটিএফ। এই সমস্ত হোয়াটসঅ্যাপ নাম্বারের মাধ্যমেই কথোপকথন চলতো। আইএসআই রানা রফকে কি করতে হবে সেই অ্যাসাইনমেন্ট দিত,
রানার অফ এখান থেকে নিয়মিত যোগাযোগ রাখতো এই 5 আইএসআই হ্যান্ডলারদের সঙ্গে। কি কি অ্যাসাইনমেন্ট দেওয়া হতো রানার অফকে? রানার অফকে বলা হয়েছিল এখানে রিক্রুটমেন্ট করার কথা। অনলাইন পোর্টাল, গেমিং পোর্টাল, সোশ্যাল মিডিয়া সাইটের মাধ্যমে মগজ ধোলাই এবং আইএসআই এর জন্য গ্রাউন্ড অপারেটিভ কিংবা লো টার্গেট অপারেটিভদের রিক্রুট করা। এদের কাজ ছিল বিভিন্ন সেন্সিটিভ এলাকা কিংবা বিভিন্ন সেন্সিটিভ জোন থেকে তথ্য সংগ্রহ করা এবং সেই তথ্য রানার অফকে পাঠিয়ে দেওয়া। রানার অফ তারপর সেই তথ্য নিয়ে পাঠিয়ে দিত নেপালে বসে থাকা তার আইএসআই হ্যান্ডলারদের কাছে। পাঁচটা আইএসআই হ্যান্ডলার, তাদের কাছে পৌঁছে যেত এই সমস্ত তথ্য। এই ছিল রানার অফের কর্মকাণ্ড। কোন কোন তথ্য রানার অফের নজরে ছিল জানেন? হ্যাঁ, পলিটিক্যাল পার্সপেক্টিভ, পলিটিক্যাল ফিগাররা তো ছিলই। ফোর্ট উইলিয়ামের তথ্য, যাবতীয় সিকিউরিটি ডিটেলস, এমনকি ম্যাপ কিংবা নথি সংগ্রহ করার দায়িত্ব দেওয়া হয়েছিল এই রানার অফকে। রানার অফ এসটিএফ এর কাছে তার জবানবন্দিতে স্বীকার করেছে ভারতীয় রেল ব্যবহার করে বিভিন্ন রুটের কানেক্টিভিটি, রেল যাত্রা এক পোর্শন থেকে আরেক পোর্শনে কিভাবে যাওয়া যায়, তার কানেক্টিভিটি কি, এই সমস্ত তথ্য আইএসআই এর কাছে পাঠাতো রানার অফ। কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চল, বাংলাদেশ এবং তার পার্শ্ববর্তী অঞ্চল, অর্থাৎ বাংলাদেশের ভারত বাংলাদেশ সীমান্তবর্তী অঞ্চল, এই সমস্ত অঞ্চলের তথ্য ডেটা সে নিজে সংগ্রহ করত এবং পাঠাতো আইএসআই এর কাছে। এটাই ছিল তার অ্যাসাইনমেন্ট। এই রানার অফ পালাবার চেষ্টা করছিল বাংলাদেশে। সে বুঝতে পেরেছিল তার পেছনে এসটিএফ এবং আমাদের ইন্টেলিজেন্স এজেন্সিরা পড়ে গিয়েছে, সে যে কোনো মুহূর্তে গ্রেফতার হবে। ছক ছিল মঙ্গলবার পালিয়ে যাবে বাংলাদেশে পেট্রোপোল বর্ডার হয়ে। কিন্তু ভারতের গোয়েন্দাদের কাছে আইএসআই কোনো দিন জিততে পারেনি। ইতিহাস সাক্ষী রয়েছে। আইএসআই অপারেশন টুপ্যাক বলুন, কারগিলে মুজাহিদিনদের নামে পাকিস্তান আর্মি পাঠানো বলুন, কিংবা এই পেহেলগাঁওয়ের মতো কাপুরুষাচিত আচরণ বলুন, ইতিহাস সাক্ষী রয়েছে আইএসআই কোনোদিন ভারতীয় গোয়েন্দাদের কাছে জিততে পারেনি। এবারও পারেনি। বেঙ্গল এসটিএফ হাতে নাতে তাকে হাবড়া থেকে ধরলো, ধরে এই গোটা কর্মকাণ্ড ফাঁস করলো। এই ছিল রানার অফের কাচ্চা চিঠা। এবার কয়েকটা প্রশ্নে আসি। রানার অফের কি একা লোন উলফ অপারেটিভ, নাকি এই যে 7 জন জঙ্গি গ্রেপ্তার হলো, এই 7 জন জঙ্গির সঙ্গে রানার অফের যোগসূত্র ছিল? এরা কি একসঙ্গে অ্যাজ আ নেটওয়ার্ক কাজ করছিল? আমাদের ইনভেস্টিগেশন বলছে রানার অফ পাকিস্তানি নাগরিক এবং আইএসআই এজেন্ট, তার জুহাব শেখ এবং সুমন শেখ, সেই জুহাব শেখ এবং সুমন শেখ যাদেরকে এবছর ফেব্রুয়ারি মাসে 2026 সালের ফেব্রুয়ারি মাসে মুর্শিদাবাদ এবং বহরমপুর থেকে গ্রেফতার করা হয়েছিল, তাদের সঙ্গেও কি এই রানা রফের কোনো যোগসূত্র ছিল? দ্বিতীয়, রানা রফের হামিম মন্ডল, তাদের সঙ্গে কি কোনো যোগসূত্র ছিল? কারণ হামিম মন্ডলও কিন্তু কারো কাছ থেকে একটা ইনফরমেশন পাচ্ছিল এবং পাস করছিল। সেই মাস্টারমাইন্ড কি রানার অফ? হামিম মন্ডলকে কি হ্যান্ডেল করতো রানার অফ? হামিম মন্ডলের সঙ্গে ইতিমধ্যেই যে কন্ট্যাক্ট গুলো এস্টাবলিশ করা গিয়েছে তার মধ্যে একজন হচ্ছে অর্পিতা সরকার, যে হামিম মন্ডলের সঙ্গে কাজ করত, এবং অন্যজন হচ্ছে আদিত্য সিং ওরফে রাজু, যে এই হামিম মন্ডলকে একের পর এক তথ্য দিত। আমাদের প্রশ্ন, খগড়াগড় কাণ্ড কিংবা সেই বর্ধমানের খাগড়াগড় কাণ্ড, খাগড়াগড় কাণ্ডের পর থেকেই কি অ্যাক্টিভ হামিম মন্ডল? খাগড়াগড় কাণ্ড যারা ঘটিয়েছিল তাদের সঙ্গেও কি হামিম মন্ডলের যোগসাযোগ ছিল? মাদ্রাসার নামে কি অ্যান্টি ইন্ডিয়া অ্যাক্টিভিটিতে হামিম মন্ডল সরাসরি জড়িত ছিল? আর এই হামিম মন্ডল সে কি ডাইরেক্টলি রানা রউফের সঙ্গে জড়িত? 5 জন নেপালি আইএসআই হ্যান্ডলার, নেপালে বসে অপারেট করছে 5 জন আইএসআই হ্যান্ডলার, তারা হ্যান্ডেল করছে রানা রফকে। রানা রফ হ্যান্ডেল করছে হামিম মন্ডলকে, যে আবার আরো 2 জনকে হ্যান্ডেল করছে, একজনের নাম আদিত্য সিং আর একজনের নাম অর্পিতা সমাদ্দার। আবার প্রশ্ন জাগে, এই রানা রফই কি আবার জুহাব শেখ এবং সুমন শেখ, যাদেরকে একেবারে মুর্শিদাবাদ এবং বহরমপুর থেকে গ্রেফতার করা হয়েছিল, তাদেরকেও হ্যান্ডেল করতো? যদি এই প্রশ্নের উত্তর হ্যাঁ হয়, তাহলে বুঝুন রানা রফ এবং এই আইএসআই এর জাল
কতটা ছড়িয়েছিল বাংলায়। এই গোটা কর্মকাণ্ডে না একটা নাম আমার কাছে খুব অদ্ভুত শোনাচ্ছে, তার কর্মকাণ্ডটা খুব অদ্ভুত শোনাচ্ছে। 2012 সালে একটা লোক নেপালের বর্ডার টপকে ভারতে ঢুকলো এবং সোজা চলে এলো বাংলায়। বাংলায় এসে সে কাঠমিস্ত্রির ভেষে কিংবা সে কাঠমিস্ত্রি সেজে থাকতে শুরু করলো এবং তারপর একটা লোক, তপসিয়ার একটা লোকের সাহায্যে সে জাল নথি বানিয়ে দিল। তার নাম মোহাম্মদ আজিজ। এই মোহাম্মদ আজিজ যে গুপ্তচর, সেটা রানা রফ নিজেই স্বীকার করেছে। রানা রফকে গোপন কিংবা জাল নথি কে বানিয়ে দিল? বানিয়ে দিল এই মোহাম্মদ ইজাজ। কয়েকটা বছর ফিরে যান তো, কয়েকটা বছর একটু ব্যাকট্র্যাক করুন। আজাদ বলে কারো নাম মনে পড়ছে? এয়ারপোর্ট অঞ্চল থেকে গ্রেফতার হওয়া আজাদ, পাকিস্তানি নাগরিক আজাদ, যে আজাদ এই খাস কলকাতায় বসে রমরমিয়ে জাল পাসপোর্টের কাজ চালাতো, মনে পড়ছে? এসটিএফ তাকে গ্রেফতার করেছিল। এগুলো কি সব কানেক্টেড? একটার সঙ্গে একটার যোগসূত্র কি মিলে যাচ্ছে? কারণ ওই আজাদ কি করতো, পাকিস্তানি নাগরিক আজাদ, সে এখানে বসে বসে জাল পাসপোর্ট বানাতো। এবার আসুন মোহাম্মদ ইজাজে, তারও কাজ এক, জাল নথি বানানো। আর এই সমস্ত কিছু যখন চলছে, তখন তৃণমূলের এক, ওই এরিয়ার বনগাঁ বসিরহাট এই এরিয়ার এক নেত্রীর অনেক পুরনো একটি মন্তব্য, একটি বক্তব্য আমার কানে বাজছে। রত্না দেবী, নামটা শোনা লাগছে না? রত্না দেবী একদিন বলছে, যাদের যাদের আধার কার্ড ভোটার কার্ডের প্রবলেম আছে, কোনো এক জাহেদদা, কোনো এক জনৈক জাহেদদার সাথে না জাভেদদার সাথে যোগাযোগ করুন, ভোটার কার্ড আধার কার্ড হয়ে যাবে। তৃণমূলের নেত্রী, মনে পড়ছে না? শুনুন। অনেক বাংলাদেশি লোক এখানে বসবাস করেন, জাতিটা লিঙ্কটা ভালো করতে পারে। অভিজিৎটাও বলবেন, আমিও বলছি, যদি লিঙ্কের কোনো সমস্যা হয়, বাংলাদেশ থেকে যারা এসছে ভোটার লিস্টে নাম তোলা সমস্যা, জাতিটা এই কাজটা ভালো করে দেবে। আপনারা সবাই যোগাযোগ করবেন এই অফিসে এসে। আর যারা নতুন ভোটার হবে, বাচ্চা ছেলে মেয়েরা, তারা তো তাদের বাবা মার লিঙ্ক দেখিয়েই করে নিতে পারবে। এই কাজটা অতি দ্রুত করবেন, কারণ আমরা চাই না একটা ভোটও বাইরে থাকুক। এরপর যা বলবো পুরোটাই হাইপোথেটিক্যাল, এর কোনো প্রমাণ এখনো কোনো এজেন্সি দেয়নি। কিন্তু কয়েকটা প্রশ্ন তুলে যাচ্ছি, কারণ আমাদের কাজ সাংবাদিক হিসেবে প্রশ্ন তোলা। যখন আমি এই রত্না দেবীর এই মন্তব্য শুনি, কিংবা আপনি যখন রত্না দেবীর এই মন্তব্য শুনছেন যে কারো যদি ভোটার কার্ড কিংবা আধার কার্ডের প্রয়োজন পড়ে, কোনো এক জনৈক জাহেদদা কিংবা জাভেদদার সাথে কথা বলে নিন, হয়ে যাবে। তারপর যখন আজাদ নামক একজন পাকিস্তানি নাগরিককে এয়ারপোর্ট এরিয়া থেকে গ্রেফতার করা হচ্ছে, বেঙ্গল এসটিএফ গ্রেফতার করছে, একাধিক এনফোর্সমেন্ট এজেন্সি গ্রেফতার করছে এবং তার বিরুদ্ধে অভিযোগ সে পাকিস্তানি নাগরিক, সে জাল পাসপোর্ট বানাতো। এবং তারপর যখন 2026 সালে এই মোহাম্মদ ইজাজ নামে একজন ব্যক্তিকে তপসিয়া থেকে গ্রেফতার করা হচ্ছে এবং অকাট্য প্রমাণ পাওয়া যাচ্ছে, খোদ রানা রফ নামে যে আইএসআই এজেন্ট সন্দেহভাজন, তিনি স্বীকার করছেন যে তিনি আইএসআই এজেন্ট, মোহাম্মদ ইজাজ আইএসআই এজেন্ট, এবং এরা আইএসআই এর হয়ে গুপ্তচর বৃত্তি করতো এবং এই মোহাম্মদ ইজাজ তাকে জাল পাসপোর্ট, জাল নথি বানিয়ে দিয়েছে। তখন কোথাও গিয়ে কি আপনার তার কাটছে? কোথাও গিয়ে কি আপনার মনে এই প্রশ্নটা উঠছে? তাহলে গত 15 বছরে এদের সন্ধান কেন পাওয়া গেল না? 2012 সালে যে রানা রফ এই বাংলায় ঢুকলো নেপাল হয়ে, এখানেই কাঠমিস্ত্রির সাথে কাজ করলো, আজাদের মতো লোকজন, পাকিস্তানি নাগরিকরা খুলেআম পাসপোর্ট জাল করতে শুরু করলো, মোহাম্মদ ইজাজের মতো গুপ্তচররা খুলেআম জাল নথি বার করতে শুরু করলো। তাদেরকে এত বছর ধরা গেল না কেন? 2012 থেকে 2026 এত সময় লাগলো কেন? কিসের অপেক্ষায় ছিল? সরকার বদলাও না, এখানেই তো প্রশ্ন আসে। তাহলে কি আগের সরকার জানতোই না, নাকি আগের সরকার অনেক কিছু জেনেও তদন্ত করেনি অ্যাপিজমেন্ট পলিটিক্সের জন্য, নাকি এর পেছনে অন্য কোনো ষড়যন্ত্র রয়েছে? প্রমাণ হওয়া দরকার, তদন্ত হওয়া দরকার। আমরা সাংবাদিক, আমরা দায়বদ্ধ, তাই এর থেকে বেশি কিছু আমরাও বলবো না যতক্ষণ না প্রমাণ পাই। তবে এই টাইম লাইন, ক্রোনোলজি যদি একের পর এক দেখেন, কিছু প্রশ্ন আলবাত ওঠে। 2012-তে প্রবেশ, 2026 পর্যন্ত সরকার বদল না হওয়া পর্যন্ত
কিচ্ছু নেই। তারপর হঠাৎ সরকার বদল হয়ে যাওয়ার পর অ্যাকশন। এতদিন অ্যাকশন হলো না কেন? আজাদ পাকিস্তানি নাগরিক রমরমিয়ে জাল পাসপোর্ট বেচলো, কেউ কিছু বলল না, লাস্টে অ্যারেস্ট হলো ভোটের ঠিক আগে আগে। মোহাম্মদ ইজাজ তপসিয়ায় থাকতো, আজ অ্যারেস্ট হয়েছে, এতদিন কেন অ্যারেস্ট হলো না? কাদের মততে এই জাল নথি পেত? জাল সরকারি নথি কাদের মততে পেত? নজরদারির অভাব ছিল, ক্র্যাকডাউনের অভাব ছিল? এ তো সেই একই এসটিএফ। তাহলে কি এসটিএফ এর মাথায় বসে থাকা কমান্ড স্ট্রাকচার বদলাতেই কার্যকরী হয়ে উঠল এসটিএফ? একের পর এক আইএসআই, অ্যান্টি ইন্ডিয়া, অ্যান্টি ন্যাশনাল এলিমেন্ট একের পর এক জালে পড়ছে। এবং সবচেয়ে গা ছমছম করে সেই পুরনো বক্তব্য, সেই পুরনো মন্তব্য রত্না দেবীর। শুনুন তাহলে। অনেক বাংলাদেশি লোক এখানে বসবাস করেন, জাতিটার লিঙ্কটা ভালো করতে পারে অভিজিৎ বলবেন, আমিও বলছি। যদি লিঙ্কের কোনো সমস্যা হয়, বাংলাদেশ থেকে যারা এসছে ভোটার লিস্টে নাম তোলা সমস্যা, জাতিটা এই কাজটা ভালো করে দেবে। আপনারা সবাই যোগাযোগ করবেন এই অফিসে এসে। আর যারা নতুন ভোটার হবে, বাচ্চা ছেলে মেয়েরা, তারা তো তাদের বাবা মার লিঙ্ক দেখিয়েই করে নিতে পারবে। এই কাজটা অতি দ্রুত করবেন, কারণ আমরা চাই না একটা ভোটও বাইরে থাকুক। সবাই ভোট অধিকারের আওতায় আসুক, সবাই সক্রিয় হয়ে এই কাজটা করুক, যাতে তার অফিস থেকে ভালোভাবেই হয়। তাও আমরা আরেকবার অনুরোধ করছি আপনাদেরকে। রত্না দেবীর মন্তব্যের পর প্রশ্নটা এই জাগে, তাহলে কি এক শ্রেণীর তৃণমূল কংগ্রেসের কর্মীরা কিংবা নেতা নেত্রীরা জানতেন এই ভুয়ো নথিপত্র, এই জাল নথিপত্র কারা বানায়, কিভাবে বানায়, এবং সেটা জানার পরেও চুপ করেছিলেন? দেশের সিকিউরিটি, নিরাপত্তা নিয়ে ছিনিমিনি খেলেছিলেন শুধুমাত্র রাজনীতির জন্য? প্রশ্ন করলাম। তদন্ত করে এর উত্তর বার করার দায়িত্ব প্রশাসনের, পুলিশের, গোয়েন্দাদের। আজ এখানেই শেষ করছি ধ্রুব সত্য। কেমন লাগলো নিশ্চয়ই জানাবেন। আপনারা কি মনে করেন কমেন্ট করে আমাদের জানান। আর ভালো লাগলে, যদি আপনার মনে কিছু প্রশ্ন জাগিয়ে থাকতে পারি, তাহলে অবশ্যই এই ভিডিওটি শেয়ার করবেন। ভালো থাকবেন, ভালো রাখবেন। জয় হিন্দ।